So, when we talk about Calcutta in specific, and when we talk about cinema, when we talk about theatre, when we talk about literature, and especially when we talk about people who are associated with such things from a very young age, I think the first name that would come to anybody's mind is Rwitobroto's. At least আমার জন্য তো সেটাই. Thank you. That's an honor. And I have seen him work from a very, very young age. We were just discussing about the fact that he's 3 years younger to me in terms of the batch that we come from 2 different schools, but we have had similar platforms to perform at, to participate at a school level. So, Rwitobroto, welcome to Characters of Calcutta. And যেটা আমি প্রত্যেকবার বলে থাকি সেটা হচ্ছে যে ক্যারেক্টার্স অফ ক্যালকাটা ডাজন্ট কভার টপিকস, ইট কভার পিপল। আর আমরা এইখানে আজকের এই এপিসোডটাতে উই জাস্ট ওয়ান্ট টু নো লিটল বিট ফ্রম ইউ দ্যাট হোয়াট ডু ইউ ফিল অ্যাবাউট ক্যালকাটা, হোয়াট ডু ইউ হাউ ডিড ইউ স্টার্ট অ্যান্ড হাউ ইজি অর ডিফিকাল্ট ওয়াজ ইট, হোয়াট ওয়ার দ্য চ্যালেঞ্জেস দ্যাট ইউ ফেসড? ইউ কাম ফ্রম আ থিয়েটার অ্যান্ড আ ফিল্ম ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড, তো সেই জায়গা থেকে what are the things যে মানে আমাদের তো বাইরে থেকে দেখে মনে হয় যে আচ্ছা ঠিক আছে these are the things that can be easier for somebody like you, but I'm sure that there has been a lot of challenges that you have faced. তো তুমি যদি সেই ব্যাপারটা নিয়ে কিছু বলো। আচ্ছা, ফার্স্ট অফ অল থ্যাংক ইউ সো মাচ ফর হ্যাভিং মি। আমিও অ্যাকচুয়ালি বলতে পারি যে স্ক্রিপ্ট প্রোডাকশনসের বিভিন্ন কাজকর্ম থ্রু আউট দ্য ইয়ার্স, স্পেশালি ডিউরিং আ টাইম ওয়েন আমাদের বয়সী যারা বা স্কুলের কলেজের বিভিন্ন ছাত্রছাত্রীরা ওয়েন দে ওয়ার মানে হার্ডলি ফিলিং এনি মোটিভেশন কামিং ফ্রম দেয়ার সারাউন্ডিংস, আমার মনে হয় তখন বিভিন্ন কাজকর্ম স্ক্রিপ্ট প্রোডাকশনস করেছে। তো সেইটা লিটল বিট হলেও একটু হলেও যে আমি সেটার সাথে কোনো না কোনোভাবে জড়িয়ে থাকতে পেরেছিলাম। আমার এখনো মনে আছে আমরা উৎসবের পরে সিরিজের প্রমোশনটা আমরা করেছিলাম সিসিইউতে টকক্যাটে। 2021-এ জ্ঞান মঞ্চে যখন হয়েছিল তখনও গেছিলাম, আমি আর রীতি দুজন একসাথে গেছিলাম। সো অনেক মানুষকে চেনাও হয়েছে অ্যাকচুয়ালি আমার স্ক্রিপ্ট প্রোডাকশনসের মাধ্যমে, তোমার সাথেই আমার পরিচয় হয়েছে, আরও অনেক মানুষজনকে চেনা হয়েছে, আমার অনেক চেনা পরিচিত মানুষের দ্বারা স্ক্রিপ্ট প্রোডাকশনসে কাজ করেছে। তো সেখানে আমার খুব ইন্টারেস্টিং লাগলো এই আইডিয়াটা যে ক্যারেক্টার্স অফ ক্যালকাটা বলে টিপিক্যাল একটা ইন্টারভিউ মার্কা নাম নয়, এটা ক্যারেক্টার্স অফ সেইটা খুব বেশ মজার নাম। দেখো, আমার মোটামুটি শুরু করার গল্পটা যারা আমার অন্যান্য ইন্টারভিউস দেখেছে তারাও টুকটাক জানে, তো আমি সেইটা দিয়ে আর কাউকে বোর করবো না। কিন্তু যেরকম সবাই মোটামুটি একটু হলেও জানে যে থিয়েটার করতে করতে তারপরে কাহানির সময় অডিশন দিয়েছিলাম, কাহানিতে অডিশন দেওয়ার পর সিলেক্টেড হই। কাহানির অডিশনটা একটু কাহানির অডিশন বেসিক্যালি কাহানির সময় তখনও অ্যাকচুয়ালি এই অডিশন সিস্টেমটাই এখনো বলতে পারি, ধরো ইভেন 13 years আফটার কাহানি বা when কাহানি অ্যাকচুয়ালি স্টার্টেড হ্যাপেনিং 2010-এ, এখনো অডিশন কনসেপ্টটা অ্যাকচুয়ালি ইট ইনফিল্ট্রেটেড থ্রু মুম্বাই বা হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি থেকে এসেছে। আমাদের এখানে অডিশন কনসেপ্টটা খুব মানে বলতে পারো এখনো অনেকটা নতুন একটা কনসেপ্ট, এটা পুরোটাই কিছু চলছে হ্যাঁ ঠিক আছে। তো কাহানির সময় একদমই নতুন একটা কনসেপ্ট। কাহানির সময় অ্যাকচুয়ালি হিন্দি সিনেমাতেও যে অডিশনটা, এই যে মাস স্কেলে কাস্টিং কোম্পানি শুরু হয়েছে, সেটাও একটা নতুন কনসেপ্ট। তো কলকাতায় যেহেতু গল্পটা পুরোটা কলকাতায় বেস করা, ঘটনাটা বাঙালিদেরকে নিয়ে, সুজয়দা ছবিটা কলকাতায় করতে চান, তো তখন কাস্টিং করতে কলকাতায় আসে পুরো টিম, এবং ঘটনাচক্রে সেখানে আমার পিসি, আমার বাবার বোন আর কি, রশ্মি ব্যানার্জি, শি ইজ আ ভেরি বিগ কাস্টিং ডিরেক্টর ইন বম্বে। আমার পিসি তখন শি ওয়াজ অলসো জাস্ট স্টার্টিং আউট ইন্টু আই থিঙ্ক ভেঞ্চারিং ইন্টু বিগ হিন্দি ফিল্মস। তার আগে ও আঞ্জানি ছবিটা করেছে। তো তারপরে কাহানির শুটিংয়ের আগে ও ওই বাল্ক একটা অডিশন, মানে কলকাতার এমন কোনো অ্যাক্টর নেই যারা কাহানির জন্য অডিশন দেয়নি, সো এভরিবডি অডিশন। এবং তখন ওই অ্যাটিটিউডটা আস্তে আস্তে শুরু হয় যে ইভেন এস্টাবলিশড অ্যাক্টার্স উইল হ্যাভ টু অডিশন, মানে এস্টাবলিশড কলকাতার পুরোনো বাঙালি অ্যাক্টর তারাও অডিশন দিতে আসছে, নওয়াজুদ্দিন সিদ্দিকীরও অডিশন হচ্ছে, কারণ অবভিয়াসলি তখন নওয়াজুদ্দিন সিদ্দিকী হয়নি।
নিউ ইয়র্ক করে একটা ফেম পেয়েছে নিউ ইয়র্ক ছবিটা করার জন্য, লোকজন চিনেছে, দীর্ঘ অনেকগুলো ছবি করেছে তার আগে, এরকম অনেকে অডিশন দিয়েছে, কিছু কিছু মানুষ ডিরেক্টলি কাস্টেড হয়েছেন। তো ওই এবার বাল্ক অডিশন হয়েছিল। আমার মনে আছে আমাদের বেসিক্যালি আমার পিসি এসে আমার বাবার মামা বাড়ি যেটা, সেখানে দে রেন্টেড আউট আ স্পেস, মানে ওদের পুরো টিম যারা বম্বে থেকে এসেছে তারা সবাই ওখানে ছিল। সুজাতা থেকে সব এভরিবডি, হ্যাঁ, সুজয় ঘোষ অলসো ওয়াজ কামিং ইন করে অডিশন নেওয়া শুরু হয়, সকলের অডিশন হয়। তো আমি অডিশন দিয়েছিলাম দুটো পার্টের জন্য, ঋদ্ধি যেটা করেছে উল্টু বলে চরিত্রটা, তার বিষ্ণু আমি যেটা করেছি ফাইনালি, এই দুটোর জন্য অডিশন দিই অ্যান্ড দে সিলেক্টেড মি ফর বিষ্ণু। তো ওইভাবেই শুরু আর কি, মানে দিস ইজ আ স্টোরি অ্যাকচুয়ালি অনেকেই জানে সেইটা। তারপর আস্তে আস্তে কাজ করা শুরু হয়। ইন্টারেস্টিং হচ্ছে যে চ্যালেঞ্জের কথাগুলো তুমি বললে, সেটা নিয়েও আমি এর আগে অনেক জায়গাতেই বলেছি। একটা বলতে পারি ফ্রম দ্য প্রেজেন্ট সিনারিও, আসলে যে কোনো অ্যাক্টর বা পারফর্মারের বা একজন আর্টিস্ট যে ধরো অ্যাটলিস্ট বেসিক বেয়ার মিনিমাম রেগুলার কাজ করছে, যে অ্যাটলিস্ট টুকটাক টুকটাক হলে তার কাজকর্ম করে, তাদের ওই লং রানটা আমার মনে হয় যে কোনো জায়গাতেই খুব ইনসিকিউর, মানে কবে হবে, কখন হবে, ওয়েন ইজ ইট গোয়িং টু হ্যাপেন। ফর অ্যাক্টার্স আই ক্যান সে ডাজ দ্য রোল ফিট মি, মানে এই যে ধরো এখন যে বয়সটায় আমি আছি, সেই বয়সটায় দাঁড়িয়ে সবসময় যে আমার বয়সী চরিত্রদেরকে নিয়ে সিনেমা হচ্ছে এমন নয়, অনেক ক্ষেত্রেই হয় না। টিনেজ ছবি কটা হয়, কম ছবি হয়, এখন একটু ওটিটির জন্য বেড়েছে, আগে তো আরোই কম। তার মধ্যে অবভিয়াসলি আমার মনে হয় যে সেলফ ইভ্যালুয়েশন একটা খুব বড় জায়গা, সেই জায়গাতে আমি ভীষণ স্ট্রিক্ট নিজের প্রতি। আমার আই ডোন্ট হ্যাভ দ্য হাইট দ্যাট টেক্স ইট, মানে you need to be a hero. I don't have the complexion to be a hero. I don't have the body to be a hero. And let's face it, অভিনয় নিয়ে মাথা ঘামায় খুব কম লোক আসলে। হ্যাঁ, লং রানে we always will remember good actors. কিন্তু লং রানটা is a long period of struggle. So I would actually say যে চ্যালেঞ্জটা তুমি যেটা জিজ্ঞেস করলে, চ্যালেঞ্জটা ইজ মাথা ঠান্ডা রাখা বা পেশেন্ট থাকা। আমার মনে হয় এটা যে কোনো কাজের ক্ষেত্রেই কিন্তু অ্যাকচুয়ালি, মানে যে কাজটা যে করছে সেটাতে পেশেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে দাঁড়ায়। কারণ when is the magic going to happen? মানে আমি পঙ্কজ ত্রিপাঠীর একটা ইন্টারভিউ দেখে খুবই মানে মনে হলো যে ফাইনালি থ্যাংক ইউ সামওয়ান সেড ইট। উনি বললেন যে আমি জানতাম যে আমার 8-10 বছর লাগবে, হ্যাঁ বললো যে 8-10 বছর লাগবে, আমি জানতাম যে আমার ওয়েট করতে হবে। এই যে এবার অনেকে বলছে যে হ্যাঁ উনি এখন পঙ্কজ ত্রিপাঠী হয়ে গেছেন বলে এটা বলছে, না অ্যাকচুয়ালি obviously he had his downs and he had his little bit of ups in these 8 or 10 years, but ধৈর্য ধরে লড়ে গেছে আর কি। সেটাই অ্যাকচুয়ালি আমার যেটা ফ্যাসিনেশন লাগে যে কোনো আর্টিস্টকে দেখি, বা যেই অনেক বছর একটা কাজ খুব মন দিয়ে করছে, মানে দ্যাট গোজ ফর আ বিজনেসম্যান, ফর আ লয়ার, অনেক বছর ধরে কেউ একটা যদি ক্যাফে চালাচ্ছে, খুব সাকসেসফুল চেইন অফ রেস্টুরেন্টস, এই যে এত বছর ধৈর্যটা ধরা, বিকজ ইট ওয়াজ নট অলওয়েজ অ্যান আপওয়ার্ড স্লোপ। সেইটা আমার মনে হয় যে আমাদের বয়সী যারা এটা সবাই হয়তো রিয়েলাইজ করি যে 20s আর আ টাইম টু be so unsure. Yeah, everybody is unsure. কি যে হবে। এবং আমার সত্যি ওই জন্য আমার মনে হয় যে আমি যখন আমার বাবাদের বা আরো সিনিয়র অ্যাক্টরসদেরকে দেখি, I just look at them in awe যে they made a few good decisions and that is why they are where they are. So আমার খালি ভয় করে যে will I be able to make those good decisions or not. তো তুমি কি তোমার মানে নিজেকে ওদের সাথে কম্পেয়ার করছো, নাকি তুমি somewhere you are drawing a parameter? আমি খালি প্যারামিটারটা এখানেই ড্র করছি যে আমার কি আদেও মানে will I have that amount of patience that they have had through all these 20 years, মানে 20-30 years they have seen, মানে ফিল্মে মানে রিলে শুট হচ্ছে সেটাও দেখেছে ওরা, ডিজিটাল ক্যামেরাও দেখেছে ওরা, সিনেমা হলে বছরে একটা ছবি বেরোচ্ছে বড় ছবি সেটাও দেখেছে, আর নাও দে আর সিইং প্রতি শুক্রবার 6টা-7টা করে জিনিস বেরোচ্ছে এটাও দেখেছে ওরা আর কি। সরি মানে হ্যাঁ গণেশ পুজোতে একটা বিয়ে বাড়ির আওয়াজ, বাট হ্যাঁ উৎসবের মৌসুম শুরু হয়ে গেছে। হ্যাঁ, তো এইটাই আমি বলছিলাম যে আমার খালি সবসময় ওটাই মনে হয় যে ওই পেশেন্সটা থাকবে কিনা আর ডিসিশন মেকিং এর ক্যাপাসিটিটা থাকবে, সেইটা আমার সবসময় মনে হয় দেখা যাবে আর কি। লেটস সি, এটা আমরা কেউই বলতে পারি না। যখন তুমি ডিসিশন মেকিং এর কথা বলছো তখন তোমার কি মনে হচ্ছে না যে মানে এখনো তুমি যে ডিসিশনগুলো নিয়েছো, তুমি আশা করছি তোমার স্ক্রিপ্ট তুমি নিজেই চুজ করছো, রাইট? when directors are coming, তো ভালোই তো ডিসিশন নিয়েছো। দেখো একটা জিনিস আমার মনে হয় যেটা খুব মানে আমাদের বয়সী যারা অ্যাক্টরস আমরা সবসময় ডিসকাস করি এই সময় দাঁড়িয়ে, যে সত্যি রিজিওনাল ইন্ডাস্ট্রি হওয়ার জন্য হয়তো বা ফিল্মের একটা
সার্টেন পয়েন্ট অফ দর্শকের ভিউইং এর চোখ হওয়ার জন্য, বা এটা না আসলে শুধু ফিল্ম দিয়ে বললেই হবে না, মানে সোসাইটি এমন একটা হয়ে গেছে যে উই হ্যাভ সো মাচ ইন ফ্রন্ট অফ আস, যে আমরা মানে অনেক কিছু দেখছি, তো মানে একটা ফেসবুকে রিলও দেখছি, ইনস্টাগ্রাম রিলও দেখছি, একটা ফুল লেন্থ সিনেমাও দেখছি, একটা ওটিটিতেও গিয়ে দেখছি, অনেক কিছু হচ্ছে সারাক্ষণ। তো সেইটার মধ্যে আমার মনে হয় যে অপরচুনিটি স্কোপটা হয়তো বেড়েছে অনেক, কিন্তু অনেক অর্থে হয়তো কমেও গেছে, ইন সেন্স অফ দ্যাট যে আমি তোমায় বলছি, ধরো তুমি যেটা বললে সেই জায়গা থেকে যদি বলি যে ধরো আমি দু একটা এরকম অনেক ছবি করেছি যে ছবিগুলোতে আই হ্যাভ প্লেড দ্য প্রোটাগনিস্ট, কিন্তু তারপর কি আমি এরকম ছবিই করছি যেখানে আমি শুধুই প্রোটাগনিস্টের চরিত্র অভিনয় করছি, এমন নয়। আই এম অলসো ডুইং ফিল্মস ওয়্যার আই এম প্লেইং নট দ্য প্রোটাগনিস্ট বা নট দ্য, হয়তো ছবিটা এখন প্রোটাগনিস্ট নেই, অনেকগুলো মাল্টিপল একটা অনসেম্বল, কিন্তু ওখানে একটা খুব ছোট বা খুব ইম্পর্টেন্ট রোল করেছি উইচ ইজ নট ফর আ 1.5 hour ডিউরেশন, সেটা খুব অ্যাপ্রিসিয়েটেড হচ্ছে। এবার এটাই যদি রিজিওনাল ইন্ডাস্ট্রি না হতো, তাহলে আরো 10টা কাস্টিং এজেন্সি আমায় ফোন করতো বা বলতো দেখা করতে চাই, বা এরকম আরো কাজ আসতো। এই স্কোপটা আমাদের এখানে একটু কম। মানে ধরো আমার অনেক বন্ধু বান্ধব বা আমার জুনিয়র যারা আমাকে অত বছর চেনে না, কলেজের সূত্রে আলাপ যাদের সাথে, তারাই আমাকে বলেছে যে দ্বিতীয় পুরুষে তুমি যে ক্যারেক্টারটা প্লে করছো, তারপরে আর তোমাকে এরকম ক্যারেক্টার কেউ কেন দিল না। এবার আই অলসো ডোন্ট হ্যাভ অ্যান আনসার ফর দ্যাট। মানে মানে আমার মানে what did I lack in that character? এবার তখন মানে there is so মানে I don't blame circumstances ever, মানে অনেক সময় হয় যেটা আমার হাতে ছিল না, আমার কিছু করার নেই, সেইটা একটা আনফরচুনেট। কিন্তু আমি সবসময় বললাম শুরুতেই যে আই এম ভেরি স্ট্রিক্ট অ্যাবাউট সেলফ ইভ্যালুয়েশন। তো আমি সবসময় মনে করি যে কোথাও একটা আমার ভুল হয়েছে। তো আমার সবসময় মনে হয় যে মেবি আই শুড হ্যাভ চোজেন, I could have chosen or I should have chosen a few things or I should not have chosen a few things. আমি বলছি না যে I regret my decisions, but আমি বলছি যে মানে what else could I have done যেটার জন্য আরো 2-4 রকম হতে পারতো, আমি সেটাই বলছি। So since Dityo Purush came to the discussion, from a cute little boy carrying a hot water to that boy growing up and becoming a part of an underworld mafia gang, how do you prepare yourself for that character? দেখো, আমরা যেহেতু খুব ছোট থেকে থিয়েটার করছি, বিভিন্ন ক্যারেক্টারের ওপর কাজ করার অভ্যেস আমাদের মোটামুটি একটা রকম হয়ে গেছে। থিয়েটার অ্যাক্টরদেরকে যে কারণে ধরো সারা পৃথিবীতেই বলা হয় যে একটা বেসিক ট্রেনিং নিয়ে আসার জন্য, সেই বেসিক ট্রেনিংটা আসলে কিছুই নয়, যে একটা প্র্যাকটিসের মধ্যে থাকা আর কি। মানে একদম ক্রিকেটার বা ফুটবলার, মানে যে কোনো স্পোর্টস পার্সোনালের যে ধরনের ট্রেনিং লাগে সেরকম ট্রেনিং আরো অন্যান্য সব কাজেই লাগে, অ্যাক্টিং এর ক্ষেত্রে আরো বেশি করে লাগে। কারণ উই ডোন্ট হ্যাভ আ ডেইলি জব, মানে রোজ যাচ্ছি অভিনয় করছি, ধরো আমার ক্ষেত্রে তো নয়, কারণ আই এম নট ইনটু মানে টেলিভিশন সিরিয়ালস বা মানে রেকর্ডিং সিরিজ যার অনেকগুলো সিজন হয়েছে, এরকম তো আমরা করি না। সো ওই প্র্যাকটিসটা একরকম দরকার হয়। তো সেই প্র্যাকটিসের জন্য খুব একটা অসুবিধা হয় না। যেটা হয় হচ্ছে যে আমার মনে হয় যে লোকের চোখটা যদি একবার ইজ করিয়ে নেওয়া যায় সেইটাই, যে আই অ্যাম অ্যাকচুয়ালি কেপেবল অফ প্লেইং মাল্টিপল নাম্বার অফ রোলস, তাহলেই হয়। ধরো আমার এই রিসেন্ট যে ছবিটা জাস্ট হল থেকে উঠলো, সমরেশ বসুর প্রজাপতি বলে যে ছবিটা করলাম, ইট ওয়েন্ট অন ফর 9 weeks. It's an independent film. It didn't get lot of marketing. The film is not about getting marketing. কারণ সমরেশ বসুর প্রজাপতি is based on a novel যেটা একসময় ভারতবর্ষে ব্যান করা হয়েছিল। এবার সেই ফিল্মটাকে আমি কিভাবে প্রমোট করবো? I cannot go and have a concert যে আপনারা সবাই ফ্যামিলি নিয়ে দেখতে আসুন, কারণ ছবিটা ফ্যামিলি নিয়ে দেখতে নয়। তো এই ছবিটাতেও আমার রোলটা খুবই ডিফারেন্ট, একটা মানে it's about the making of a gangster, it's about the making of an anti-social বলতে পারি, কোট আনকোট। এবার এইরকম চরিত্রে দর্শক যে অ্যাকসেপ্ট করেছে, সেইটা আসলে আমার মনে হয় যে ওই হ্যাংটা থেকে বেরিয়ে আসা, যে এর আগে আমাকে এরকম দেখেছে, এত প্রিকনসিভ নোশন নিয়ে না গিয়ে to whatever I have in my hand. I have the script of Dityo Purush, so I will just focus on this. I will not remember যে ও বাবা লোকে আমাকে আসলে কাহিনীতে দেখেছিল, তাহলে আমি চলে গেছে, ওইটার সময়টা হয়ে গেছে। It's like I'm thinking about the current character. I'm thinking about now. আমি সেইটাই বলছি। অ্যাকচুয়ালি আমার শুনে খুব ভালোও লাগে। ধরো এই মানে ইউনিভার্সিটিতে কলেজে বিভিন্ন সময় শুনি। আমি আরেকটা ছবি করেছিলাম পর্ণমুচি বলে, স্কুলে পড়াকালীন। সেটা এখন ইউটিউবে প্রচুর লোক দেখেছে। সেটা তখন সিনেমা হলে খুব একটা চলেনি, পরে ওটিটিতে যখন এসেছে সেটাও খুব একটা চলেনি। ইউটিউব মুভিজ যাওয়ার পরে বেশ চলেছে, ছবিটা অনেক লোক দেখেছে। এবং তারা অনেকে বলেছে যে তুমি ওই রকম মানে আমি তখন 17-18 বছর বয়স আমার, স্কুলে পড়াকালীন এরকম একটা চরিত্র করেছো। তা আমি
মানে সেটা আমার এখন শুনলে ভালো লাগে যে অ্যাটলিস্ট ইউটিউবে যেন অনেক লোক তো দেখতে পাচ্ছে ছবিটা, তো বিকজ আই ফোকাসড অন দ্যাট আর কি। মানে এবার আমি যদি বসে থাকতাম যে বাবা পর্ণমোচী কেউ দেখলো না, তাহলে শুড আই জাস্ট গো ব্যাক টু প্লেইং ক্যারেক্টার্স হুইচ আর দ্য নেক্সট ডোর গাই। সো ওই রকম কিছু ডিসিশন হয়তো, হ্যাঁ কিছু কিছু ঠিক ডিসিশন হয়েছে বলেই হয়তো। It's good, but মানে so you come from both the backgrounds of theatre and cinema. Now we know that theatre needs a lot of dramatization, a lot of over exaggeration because it's happening, I mean, live there. But ওই সেম ড্রামাটাকে তুমি আবার হয়তো ক্যামেরার সামনে নিয়ে আসলে একটু বেশি ওভার ড্রামাটিক মনে হতে পারে। তো হাউ ডু ইউ কন্ট্রোল দ্যাট? এটা একটা তো হচ্ছে দীর্ঘদিনের প্র্যাকটিস। এটা আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে থিয়েটার আর সিনেমার অভিনয়ের ডিফারেন্সটা কি। আমার মনে হয় দ্য জব অফ অ্যান অ্যাক্টর ইজ টু অ্যাক্ট। এবার মিডিয়ামগত কিছু ডিফারেন্স আছে ন্যাচারালি। মানে এখন আমার আবার কিছু কিছু থিয়েটার দেখতে গিয়ে মনে হয় যে কিছুই ড্রামাটাইজেশন করলো না, মানে এত ন্যাচারালাইজ করে দিয়েছে যে কোনো, মানে কেন ড্রামা, কেন নাটক, কেন? কারণ কোনো নাটকীয়তা তো থাকবে। ধরো পুরোনো নাটক যখন পড়ি এত ভালো কেন লাগে, কারণ ড্রামার লেভেলটা ওইখানে। মানে ধরো এই রিসেন্টলি আমার আরেকজন মানে থিয়েটারের একজন অভিনেতা ডিরেক্টরের সাথে কথা হচ্ছিল আর্থার মিলারের একটা নাটক নিয়ে, আমি পুরো নামটা ভুলে গেছি, দ্য ব্রিজ বলে একটা কিছু নাটক, যেটা থেকে নান্দিকার একসময় গোত্রহীন বলে একটা নাটক করতো। টেক্সটার মধ্যে এত ড্রামা আছে যে ওই ড্রামাটাকে হ্যান্ডেল করাটা অ্যাক্টরদের পক্ষে ডিফিকাল্ট হয়ে যায়। এবার ওইটাই যদি সিনেমায় করতে হয় তাহলে ইউ উড হ্যাভ টু জাস্ট আন্ডারস্ট্যান্ড যে দিস ইজ নট আ লাইভ অডিয়েন্স। সিনেমার ড্রামা বিল্ড আপটা অনেক অন্যরকম। সিনেমার ড্রামা বিল্ড আপ ক্যান বি অ্যাজ স্মল অ্যাজ আমি এখানে বসে আছি, আমি কফিটা খাচ্ছি, হঠাৎ করে একটা ট্রলি আস্তে করে এগিয়ে আমার চোখের সামনে এলো, অ্যান্ড আই সি সামথিং অ্যান্ড আই কাট টু ব্ল্যাক। এটা দিস ইজ ড্রামা বিল্ডিং। এবার নাটকে তো আমি করতে পারবো, নাটকে যদি আমি কফি খাই বসে আমাকে উঠে যেতে হবে, কোনো একটা লুক দিতে হবে যাতে দর্শক ভাবে যে কি হচ্ছে। এই যে মিডিয়ামগত ডিফারেন্সগুলো, এইগুলো আমার মনে হয় প্র্যাকটিসের থ্রু দিয়েই হয়। আর যারা এই প্র্যাকটিসটা রাখে না তাদেরকে আসলে দেখে বোঝা যায়। মানে অ্যাটলিস্ট আমি তো বুঝতে পারি যে মানে জাস্ট জিরো প্র্যাকটিস, মানে যে কারণে কোনোটাই হচ্ছে না, না থিয়েটারও হচ্ছে না সিনেমাতেও হচ্ছে। আর এটা আমি রিসেন্টলি আরও অনেক জায়গাতেই বলেছি, আসলে ওটিটি আসার পরে যেরকম আমরা অনেক কাজ দেখতে পেরেছি, মানে সব কিছুরই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আছে। তো আমার অ্যাক্টরের ভীষণ পার্সোনাল অ্যাক্টার্স পার্সপেক্টিভ থেকে মনে হয় ওটিটি আসার পর থেকে আমরা প্রচুর সাবস্ট্যান্ডার্ড পারফরমেন্সকে মাথায় তুলে নিয়েছি। মানে খুব বেসিক লেভেলের মোটামুটি অ্যাক্টিং আর কি, সেটাতে ওফ কি করলো, মানে কিছুই করলো না আসলে। মানে এমন, মানে আমি যে কারণে আমি খুব সত্যি কথা বলতে কোথাও কোনো রিভিউ দিই না কেমন লাগে, কারণ আমার প্রচন্ড স্নব শোনায়। এবার আমি জাস্ট আমি ওটা করতে চাই না। মানে যদি আমার থেকে অনেস্টলি জানতে চাই আমি পুরো বসে তাকে বলতে পারি কেন ভালো লাগেনি, কেন খারাপ লাগে, কি ভালো লেগেছে, কি খারাপ লেগেছে। তা এটার আরেকটা বড় কারণ হচ্ছে এই, মানে একটা স্ট্যান্ডার্ড অ্যাভারেজ পারফরমেন্সকেও খুব আমরা আজকাল হাইপ করি, মানে কার্টসি অফ ইনস্টাগ্রাম, ফেসবুক আর সোশ্যাল মিডিয়াতে এই ব্যাপারটা থেকেই আছে। বাট মানে তোমার কি মনে হয় উইথ রিগার্ড টু, মানে ইউ স্পোক অ্যাবাউট অফ নট গিভিং আপ, but we do see that there are a lot of people who comes into the industry, struggles for a while and then gets frustrated about it and then leaves. So what is the mantra to stick up? I don't have a mantra, you know. আমি জানি না when I am gonna give up, মানে about anything actually, not just performance. আমার মনে হয় যে আমার আবার এটা নিয়ে একটা অন্যরকম পার্সপেক্টিভ আছে। মাই পার্সপেক্টিভ ইজ ইফ ইট ইজ নট ওয়ার্কিং আউট ফর ইউ, ইউ শুড হ্যাভ দি এজেন্সি টু গিভ। মানে আমার আবার এইটা খুব মানে একটু বাড়াবাড়ি মোটিভেশনাল লাগে যে নেভার গিভ আপ। কেন? আই ডিসাইডেড আই উড গিভ আপ। মানে আমি জাস্ট দেখতে পাচ্ছি যে আমার দ্বারা হচ্ছে না বস, আই উড গিভ আপ। মানে আই নেভার গিভ আপ, ইউ হোল্ড ইউর হর্সেস। আরে আমার ইচ্ছে হচ্ছে যে আমি আর পারছি না গুরু, আমি জাস্ট, মানে ধরো কোভিডের সময় এরকম অনেক মানুষ তো হচ্ছে যারা তাদের ডে জবসগুলো সিন্স ইট দে ওয়ার লেড অফ, দে চোজ আ ডিফারেন্ট থিং। তারা যদি এখন হঠাৎ মনে করে যে আই উইল নেভার গিভ আপ, এটা আমার মনে হয় যে ওই একটা ফলস পজিটিভিটি, মানে একটা ওভার অপটিমিজম আর কি, সব কিছুকে ওভার অপটিমাইজ করা, মানে ওভার পেসিমিস্টিক করে দেওয়াটাও যেরকম প্রবলেম, প্রচন্ড ওভার ভীষণ অপটিমিস্টিক ইট ইজ গোনা ওয়ার্ক আউট ফর ইউ, অনেক সময় ইট মে নট। সেটাও কিন্তু জানো তো একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন টু টেক when you realize this is not happening for me, মানে when to, মানে ধরো আমাদের ক্ষেত্রে অনেক সময় হয় যে when to walk out, মানে একটা চরিত্র পড়ে আমার মনে হলো যে মানে একটা চরিত্র, একটা স্ক্রিপ্ট পড়লাম, স্ক্রিপ্ট পড়ে আমার মনে হলো যে দিস ক্যারেক্টার ডাজ নট হ্যাভ দ্যাট মাচ রিটেন যেখানে আমার অভিনয়ের কিছু দেওয়ার আছে, সেটাও যেরকম একটা ডিসিশন। আমার যদি এরকম একটা কোনো স্ক্রিপ্ট পড়ি
যেটা আমি অনেকের ক্ষেত্রে হতে দেখেছি, and that is what is so inspiring. They read it, they called up or they met and said যে আমার মনে হয় এই চরিত্রটা আমার থেকে ফার বেটার আরেকজন করতে পারে। হ্যাঁ, মানে এরকম প্রচুর এক্সাম্পলস, মানে আমার যতদূর মনে পড়ছে there was this one হিন্দি রিয়ালিটি শো যেখানে সালিম খান এসেছিল, and he said that Zanjeer রোলটা প্রথমে was offered to Devanand, and then Devanand said that Devanand and then a lot of other actors, I think Dharmendra was also offered the same script, and Devanand said that Ashok Kumar was also offered the same. I mean, just bhabji Ashok Kumar in Zanjeer. So I mean, just bhabji to Devanand said that अगर मैं किसी reason से ये नहीं कर पाऊँ, so don't let it go in vain. Exactly. So ওই ক্যারেক্টারাইজেশন ওটা হয়তো একটা ডিরেক্টরসের পয়েন্ট অফ ভিউ, যে মানে how to pick the right person for the right job. এবারে এইটাই আমি বলছি যে ধরো এইটাও কিন্তু একটা ডিসিশন, যে মানে এই চরিত্রটা পড়ে আমার মনে হলো যে এটা আমার থেকে ফার বেটার আরেকটা কেউ করতে পারবে। তোমার কি এরকম কিছু একটা হয়েছে? বিভিন্ন সময় আমার এক্স্যাক্টলি এখন সেই ছবিগুলো আর মনে নেই ফাইনালি সেই ছবিগুলো হয়েছেও কিনা। এরকম অনেকগুলো চরিত্র এসেছে যেটা অ্যাকচুয়ালি মানে কিছুটা জেনারেলাইজেশনের উপর বেস করা, যে হ্যাঁ ঋতব্রতকে তো এরকম চরিত্রে আমরা দেখেছি, এটা এবার এরকম এলো যেন না করি। আমার মনে হচ্ছে কিছুটা আমাকে নিয়ে ওভার অ্যাজাম্পশন, যে হ্যাঁ ও ঠিক করে নেয়, যে ইউ নেভার নো, মানে আমি হয়তো ছড়িয়ে ফেলতে পারি ওটা করতে গিয়ে, বিকজ দ্যাট ইজ নট মাই স্ট্রং স্যুট। তো ওই রকম একটা রোলে ওয়াই স্যাবোটাজ ইওর ওন ফিল্ম জাস্ট বেসড অন আ প্রি অ্যাজাম্পশন অ্যাবাউট মি, যে মনে হলো যে হ্যাঁ ও ঠিক, হ্যাঁ ও অনেক ছবি করে পারবে, নাই পারতে পারি, মানে আমি সো ইট শুড গো টু সামওয়ান হু ডিজার্ভস দিস মাচ বেটার। সো আমার মনে হয় এটা কিন্তু একটা এজেন্সি, মানে টু গিভ আপ। এবার সো আই ডোন্ট হ্যাভ আ মান্ত্রা। আমার মনে হয় যে I am also trying to figure things out. No, I mean we are at an age where we are still figuring Exactly. এবার আমরা এই এজটা চলবে। হ্যাঁ 20 মানে যে মুহূর্তে স্কুল পাস করেছি তারপর থেকে এই এজটা ঢুকে গেছি, যখন এটা চলবে, যে এখনো ফিগার ভাবছি কি করা যায়। এক এক সময় সত্যি মানে আমার ক্ষেত্রে এটা হয়, নাও দ্যাট আই এম অ্যাকচুয়ালি টিচিং এট আ কলেজ, আমার ক্ষেত্রে এই জিনিসটা হয় যে আমার খুব ভয় লাগে এইটা ভেবে যে আচ্ছা এটা যদি না হয় তাহলে হোয়াট ইজ নেক্সট। এক্স্যাক্টলি হোয়াট ইজ নেক্সট। তো এই জায়গাটাতে তবে মানে আর একটা জিনিস সেটা হচ্ছে এই যে ধরো তুমি যে বলছিলে যে অফ নট গিভিং আপ, এই তো তুমি থিয়েটার ডিরেক্ট করেছো, তুমি যদি কোনোদিন সিনেমা ডিরেক্ট করো, এবং মানে হাউ উড ইউ, তুমি এটা বলছো যে বেসিক্সটা শিখে আসানো দরকার। ইন্ডাস্ট্রিতে এরকম আমরা প্রচুর দেখতে পাই, উইথ অল ডিউ রেসপেক্ট, যে মানে যেটা বোঝা যায় যে কে শিখে এসেছে আর কে আসে। তুমি তোমার ক্যারেক্টারাইজেশন গুলো কিরকম ভাবে চুজ করবে, বা what would be your parameter to when I would be directing, where you are okay. you're the captain of the ship? আমার সবসময় মনে হয় আমি তোমার এই প্রসঙ্গটার সাথেই আমি জুড়ে দেবো। থ্যাংক ইউ, মানে ইটস ভেরি নাইস কোয়েশ্চেন অ্যাকচুয়ালি। আমি এটার সাথে একটা জুড়ে দেবো যে a lot of people ask, মানে আই এম হোপিং যে আজকের এই এপিসোডটা অনেক আমাদের বয়সী লোকেরা দেখছে, তারা অনেক সময় জিজ্ঞেস করে যে কোথায় গিয়ে শিখবো। মানে মাই অ্যাডভাইস উড বি জাস্ট লুক অ্যারাউন্ড। মানে কলকাতার বা বাংলায় যে পরিমাণে থিয়েটারে কাজ হয়, এবার অবভিয়াসলি ইউ নিড টু হ্যাভ ইউর ওন জাজমেন্ট। মানে এটা না কারোর কথা শুনে যাওয়া যায় না যে আরে শোন ওরা খুব ভালো করে, ইট মে নট স্যুট হোয়াট ইউ আর লুকিং ফর। সো নিজে থিয়েটার দেখে তোমার যদি মনে হয় যে এই দলটায় গেলে আমার খুব ভালো ট্রেনিং হবে, কারণ এই দলে শুধুমাত্র সুপারস্টাররা অভিনয় করছে এমন না, অনেক ইয়াং অ্যাক্টরসরা ভালো রোল করছেন, দে আর ডুইং ডিফারেন্ট। মানে আমাদের এখানে তো মানে যে কোনো পৃথিবীর থিয়েটারে হয় একজন খুব নাম করা গুরু যে 26 জন তার মতোই অভিনয় করছে। হ্যাঁ, মানে 26টা সুপারস্টারকে দেখতে আমি যাইনি, আই ওয়েন্ট টু সি দ্য সুপারস্টার এন্ড 25 আদার পিপল। সো এইরকম এই জাজমেন্টটা দিয়ে আই উড জাস্ট সে লুক অ্যারাউন্ড, বিকজ বাংলায় থিয়েটারের এখনো যে আমাদের স্ট্রাকচারটা উইচ ইজ জাস্ট মানে এই চেটা নিয়ে এটা ওটা নিয়ে এটা কিছু করে যদি হয়ে যায়, এসব না তোর বাড়িতে একটা ইয়ে ছিল না ওইটা নিয়ে আসবি, এই যে কোলাবোরেটিভ স্ট্রাকচারটা ভীষণভাবে আমার মনে হয় এটা থ্রু আউট অনেক কিছু শেখায়। তো মানে আমার একটা বক্তব্য হচ্ছে যে জাস্ট লুক অ্যারাউন্ড, দেয়ার আর টনস অফ প্লেসেস টু লার্ন, অ্যান্ড ইফ ইউ ডু দ্যাট আমার মনে হয় যে আজ মানে যদি আমি কোনোদিন সিনেমা ডিরেক্ট করি, আই উড লুক ফর অ্যাক্টার্স ওয়ান হুজ ফিট দ্য রোল, আর টু হচ্ছে তাদের এই বেসিক ট্রেনিংটা আছে, যারা একটা বেসিক মানে প্রসেসের মধ্যে দিয়ে গেছে অফ অ্যাক্টিং,
এবার শুধু অভিনয় তো নয়, অনেক কিছু আছে, মানে ধরো কাউকে তুমি মানে মেরে মেরে ভালো বই বা ভালো সিনেমা বা ভালো নাটক, ভালো গান, ভালো নাচ, ভালো পেন্টিং কিছু করাতে পারবো না, ভালো খাবার খাওয়া এটাও করতে পারবো না। সো এইটুকু বেসিক আমার মনে হয় ওইটা চুজ করে নেওয়ার মতো আছে। আর আমার খুব সত্যি কথা বলতে মনে হয় যে কলকাতার থিয়েটারে বা বাংলার মানে ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে যে ধরনের থিয়েটারে দ্য অ্যামাউন্ট অফ স্ট্রং অ্যাক্টর্স উই হ্যাভ, it's a treasure আর কি। এটা আমি সবসময় এটা আমি বলেছি এবং এটা আমি আমার টিমকেও বলি। আমি রিসেন্টলি একটা শর্ট ফিল্ম স্ক্রিপ্টের উপরে কাজ করছিলাম। So I was and especially when I was actually talking to Shobut Sri, who is the Nathani of Syed Mustafa Siraj. এবার সানডে সাসপেন্স আমরা প্রচুর এই সাইয়েদ মুস্তাফা সিরাজের গল্প শুনে বড় হয়েছে। আমি যদি সানডে সাসপেন্সকে একটা এক্সাম্পল হিসাবে নিই, আজকে ইন্ডিয়াতে মানে ফরগেট অ্যাবাউট বেঙ্গল, আমি ইন্ডিয়ার লেভেলে বলছি, আজকে ইন্ডিয়াতে যে হরর স্টোরিগুলো বানানো হচ্ছে সেটা দেখলে সত্যি কথা বলতে হাসি পায় একদম। অথচ বাংলা লিটারেচারে দেয়ার আর স্টোরিজ যেটা পড়লে গায়ে কাটা একদমই তাই। সেই জায়গাটা থেকে তোমার কি মনে হয় অফ হ্যাভিং অ্যান এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন দ্য ইন্ডাস্ট্রি ফর সো মেনি ইয়ার্স, যে তোমার কি হাউ ডু ইউ লুক এট ইট? ডু ইউ থিঙ্ক উই আর ডুইং জাস্টিস টু আওয়ার লিটারেচার? দেখো, একটা হচ্ছে যে আমার দুটোই মনে হয়। এক হচ্ছে উই হ্যাভ বিকাম ওভার ডিপেন্ডেন্ট অন ওয়ান সর্ট অফ লিটারেচার, যেখান থেকেই শুধু সিনেমা হচ্ছে। আরেকটা হচ্ছে উই হ্যাভ ওইটা করতে গিয়ে আরেকটা বড় সেকশন অফ লিটারেচার আমরা দেখছি না। বাট আই এম রিয়েলি হোপফুল, কারণ অনেক ডিরেক্টরস আছে যারা মানে ফর আ ফ্যাক্ট আই নো দে হ্যাভ আ বাল্ক অফ রাইটস, কপিরাইট আছে অনেক ভালো গল্প, যেটা থেকে অনেক মানে আমি এক্ষুনি নাম ফাম বলতে চাই না, এই হররের কথা বললে আমার একজন খুব পরিচিত মানুষ, হি অ্যাকচুয়ালি মেড আ হরর শো বেসড অন আ ভেরি নাইস স্টোরি, বাংলা গল্পেরও। এবার ব্যাপারটা হচ্ছে হররে ওই জাম্পস্কেয়ার এখন সবাই অভ্যস্ত হয়ে গেছে। এই যে বাংলা গল্পের মধ্যে ধরো প্রেমেন্দ্র মিত্র গল্পের পুরো ট্রোপটাই হচ্ছে জঙ্গলের মধ্যে একটা বাড়ি, সেই বাড়িতে 4 বন্ধু ছুটি কাটাতে গেছে, গিয়ে হঠাৎ করে দেখছে গোলছিরির একটা গল্প। এবার এইটার মধ্যে ওই হলিউড জাম্পস্কেয়ার দিলেই গল্পটা শেষ। এই গল্পটা সেটিংটাই হচ্ছে যে যারা পুরুলিয়া রাত্রি 9টার পর ঘুরেছে 2000 সালে তারা বুঝতে পারবে, যারা ঝাড়খণ্ড সাইডে গেছে, যারা বিহার সাইডে গেছে। এবার আমাদের এখানে হলিউডের মতো ওইগুলো ব্যাপারগুলো নেই। এইটাকে বাদ দিয়ে যদি আমরা এই বিভিন্ন বাংলা গল্প অ্যাপ্রোচ করি, আমার মনে হয় খুব ভালো হয়। আমার মনে হয় যে ওই একটা দিক অফ লিটারেরি ডিপেন্ডেন্সি অনেক বেশি হয়ে যাওয়ার ফলে অনেকগুলো ভালো লিটারেচার আমরা দেখিনি। বাট আমার মনে হয় কিছু দেয়ার উইল অলওয়েজ বি ডিরেক্টরস। যেমন ধরো আমি দুটো এক্সাম্পল তোমায় দিচ্ছি। এই এক হচ্ছে যেটা আমরাই করলাম, সমরেশ বসুর প্রজাপতি, মানে একটা উপন্যাস যেখানে মানে এক্স্যাক্ট লিঙ্গটা যে the type of lingo that's used in the novel, যেটার জন্য ব্যান করা হয়েছিল ফর বিং ওভারটলি সেক্সুয়াল, সেইটাকে কি ইজিলি ফিল্মে ট্রান্সলেট করা গেছে, বিকজ সময়টা বদলে গেছে। 1986 আর 2023 ঠিক একইভাবে নিহারিকা বলে যে ছবিটা ইন্দ্রাশিসদা বানালো, ইটস বেসড অন সঞ্জীব চট্টোপাধ্যায়ের ভয় বলে একটা গল্প। সেটাকে ইন্দ্রাশিসদা একদম পুরোপুরি অন্য একটা জায়গায় গিয়ে প্লেস করছে, বিকজ হি অ্যাপ্রোচ দ্য স্টোরি ফ্রম আ ডিফারেন্ট লেভেল। তো এরকম অনেক ডিরেক্টর আছে যাদের কাছে অনেক ভালো ভালো গল্পের কপিরাইট আছে। জাস্ট দ্যাট সবসময় দারুণ লিটারেচার বানালেই যে লিটারেচার থেকে ছবি বানালেই যে প্রচুর লোক দেখতে যাবে এরকমও নয় অনেক ক্ষেত্রে। হ্যাঁ, যেরকম আমি এরকমই একটা ছবি যেটা আমার মনে হয় সাংঘাতিকভাবে আন্ডাররেটেড এবং আমার খুব ফেভারিট, সেটা টুম্বার্ড। ইটস ফ্যান্টাস্টিক। আমি টুম্বার্ড বম্বেতে যখন আমি তখন মাস্টার্স করছি, বম্বেতে টুম্বার্ড দেখতে গেছি, বিশ্বাস করো গোটা হলটাতে খুব বেশি হলে মেরে কেটে 10 থেকে 15 জন। আমি দেখেছি 6 জন। আমি যে দেখতে গেলাম 6 জন, ঠিক আছে। বাট ওয়েন আই ওয়াচ, সো আমি যে পিজিটাতে থাকতাম সেখানে একটা ছেলে, মারাঠি ছেলে ছিল, সে আমাকে খুব করে বলেছে, বলছে ভাই এটা না একটা ফোক টেলের ওপরে, মারাঠি একটা ফোক টেলের ওপরে। আমি না, স্পেশালি when you come from Calcutta and you go out, you always look for that Bengali corner and Bengali this thing, and then for one instance I thought that why not. I was a film student, so I was like why not. And I have seen আমি তো ফরেন সিনেমা প্রচুর দেখেছি, সেগুলো ভাষা বুঝিনি, সাবটাইটেল দিয়ে দেখেছি, লেটস and this is Hindi. হিন্দি ছবি। But the thing is, look at the casting, there is no big star. একদম। It's just a normal thing, and when I went and watched that film I was like my god, what is this? তো এই ফোক মানে ফোকটা তো আমাদের ইন্ডিয়াতে একটা ভীষণ রিচ। আরেকটাও আমি খুব অ্যাকচুয়ালি ফোকের উপর বেস করা, কিন্তু মানে স্ট্রিক্টলি ফোক নয়, আমি একটা ছবি দেখলাম
খুবই নাম করেছিল মাঝখানে হাওয়া বলে যে ছবিটি, আমি উড়ে গেছিলাম, মানে একটা শোকের ইন্টারপ্রিটেশন যে এরকম এখানে যেতে পারে, এইটা ফ্যান্টাস্টিক, উড়ে গেছিলাম। স্ক্রিন প্লে লিখেছে তাকে সে ভীষণ ভালো একটা ছবি। বাট মানে I would just want to end this conversation by asking that is there a role that you think এটা যদি আমি পড়তাম, মানে is there something that there is a role that you regret of not doing, or maybe you thought that এটা যদি আমি করতাম? না, এইটা আসলে হয় না আমার ক্ষেত্রে, বা আমার মনে হয় মোস্ট অ্যাক্টরস তাদের ক্ষেত্রে এটা হয় না। অবশ্যই কখনো আমরা কোনো স্ক্রিনে বা স্টেজে বা কিছু দেখতে গেলে অনেক সময় মনে হয় যে আহা কি ভালো একটা রোল, এটা এই অবধি মনে হয় যে আহা কি ভালো একটা রোল, আমি পেলে ফাটিয়ে দিতাম, এটা কখনোই আমার মনে হয় না। ফাটিয়ে দিতাম না, মানে হয়তো আমি চাইবো এরকম একটা করতে, চাইবো এরকম অনেক রোল আছে আমার। আসলে অনেক রোল দেখে আমার মনে হয় যে মানে করার মতো রোল, মানে আমার একটা রোল দেখে আমার এক সময় খুব মনে হতো যে মানে এরকম একটা ছবি এলে আসলে একজন অ্যাক্টরের জীবনে অনেক ট্রান্সফরমেশন তৈরি হয়, যেটা হচ্ছে মানে ভাগ মিলখা ভাগে মিলখা সিং এর রোলটা কি ওয়েল, মানে ওটা ছবিতে যে কতটা আছে আমি জানি না, বাট আই থিঙ্ক ফারহান আক্তার হ্যাড টু লিভ থ্রু that whole emotional journey of becoming মিলখা সিং। he said that in an interview। হ্যাঁ, এবং আমার মনে হয় যে এইটা একজন অ্যাক্টরের কাছে খুব ট্রান্সফর্মিং হয়, যে এই প্রসেসটার মধ্যে দিয়ে যাওয়া, ওকে রোগা হতে হয়েছে, ওকে বডি বানাতে হয়েছে, ওকে দৌড়ানো প্র্যাকটিস করতে হয়েছে। সো ইট ইজ নট জাস্ট প্লেইং আ ক্যারেক্টার, বাট ইট ইজ লিভিং দ্য লাইফ অফ সামওয়ান এলস, হুইচ ইজ অ্যাকচুয়ালি দ্য বিগেস্ট টেম্পটেশন ফর অ্যান অ্যাক্টর। তো সেইটা আমার মনে হয় যে এরকম কোনো রোল এলে সবসময় খুব মানে মজা হবে, যে আই উইল মানে ডেভেলপ আ নিউ লাইফস্টাইল, টু বি ভেরি অনেস্ট। মানে আমার যে লাইফস্টাইলটা এটার বাইরে গিয়ে আমি এটা, মানে আমি ধরো আমি খুব সত্যি কথা বলতে আমি হয়তো এরকম একটা রোল করতে চাইবো যে মানে আমার যেরকম জীবনটা তার একদম উল্টো দিকে, মানে এটা খুব প্রপার ভেরি উইথ মানে ইম্পেকেবল ড্রেসিং সেন্স, প্রচন্ড রুটিনে পড়া একটা ছেলের রোল আমি করতে চাইবো, ভেরি স্মার্ট অ্যান্ড ভেরি শার্প, ভেরি কনফিডেন্ট অ্যাবাউট হিমসেলফ, বিকজ আই এম নট দ্যাট পারসন। আমি চাইবো যে এই রোলটা করতে গিয়ে যেন আমি রোজ সকাল 6টায় উঠে দৌড়তে যাই, 8টা থেকে একটু ব্যায়াম করি, 9টার মধ্যে ব্রেকফাস্ট করি, মানে আমি বলছিলাম এইরকম যদি করা যায় তাহলে এটা ইট ওয়ন্ট জাস্ট বি আ রোল, মানে আই উড ওয়ান্ট টু এক্সপিরিয়েন্স দ্যাট কাইন্ড অফ আ লাইফস্টাইল। That would be a discipline. Maybe that is for a role, maybe that is temporary, but that is the fun of doing it. Correct. But that's actually adding up to the growth of you as an actor, and also as a person. Also the person. But yeah, that totally makes sense. So thank you, Rito, for talking to us. Yeah, and I believe that we did not bore you with না খুব ভালো লাগে। আমি আশা করি দর্শকদেরকে বোর করব। হ্যাঁ, আমরা this is what that আমারও একটা ভয় যে আমরা আশা করছি আমরা দর্শকদেরকে বোর করি, বাট আশা করছি। But thank you very much for listening to us, and we'll be back with the second and the next step, not the second actually, this is the fifth, so the 6th episode of Characters of Calcutta quite soon. Till then, see you. Ciao.